অনেকবারই আপনারা শুনে থাকবেন যে কেউ অনেক রাতে পার্টি সেরে নিজের বাংলোতে ফিরে আসছিল, আর এসে যদি দেখে যে বাংলোর গেট হাট করে খোলা, তাহলে তার হৃদকম্প শুরু হয়। এমনটাই হয়েছিল এই কেসটাতেও। বেচারা অনেকটা রাত করে বাংলোতে ফিরে আসে আর এসে দেখে গেট খোলা, আর ভাবতে শুরু করে যে ভেতরে যাবে কি যাবে না। বাংলোটাও আবার বেশ নির্জন জায়গাতেই ছিল। তবুও সাহস করে যখন ভেতরে গেল, তখন দ্বিতীয় ধাক্কাটা খেল। বাড়ির ভেতরটায় পুরোপুরি অন্ধকার ছিল, ইলেকট্রিক লাইন কাটা। টর্চ জ্বালিয়ে ভেতরে ঢুকলো। একটু এগিয়ে গিয়েই দেখলো যে পুরো ঘরটা লণ্ডভণ্ড হয়ে আছে, ঘরের সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে। আরো এগিয়ে গিয়ে দেখে যে ঘরের দেওয়ালের দিকে চোখ যেতেই ওর স্ত্রী অজ্ঞান হয়ে গেল, কেননা যা কিছু ছিল সব রক্তে একদম ভেজা। আসলে দৃশ্যটাই ছিল এমন বিভৎস। আপনারাই দেখে নিন দৃশ্যটা কেমন। আরে গেটটা খোলা কেন? এই সময় কে এসেছে? আরে দরজাটা খোলা রয়েছে কি করে? কেউ বোধহয় ভেতরে চলে এসেছে। দাঁড়াও, কোনো চোর হবে হয়তো। সাবধানে। আগে আগে লাইটটা তো অন করো। বোধহয় ইলেকট্রিক লাইনটাই কেটে দিয়েছে। শোনো, তুমি ওখানেই থাকো, ঘাবড়িও না। আমি গাড়ি থেকে টর্চ নিয়ে আসছি, তুমি এখানেই থেকো। হ্যাঁ, কি আছে বাড়িতে? কে ভেতরে ঢুকে গেছো? এই নাও ধরো। দেখো, দেখছি। হয়েছে। আমার গয়না। চিন্তা করো না। হ্যাঁ? সব নিয়ে গেছে। আমার বাড়িটা পুরো উলট পালট করে দিয়ে গেছে। শান্ত হও, দাঁড়াও। সব কিছু নিয়ে গেছে। রক্ত, রক্ত। শোনো, তুমি পুলিশকে ফোন করো। চোরটা হয়তো এখনো আশেপাশেই আছে। হ্যাঁ, আমি করছি।
স্যার যে করেই হোক আপনি ওই লোকটাকে ধরে ফেলুন। দেখুন দেখুন আমার বাড়ির কি অবস্থা করে দিয়েছে। আপনি চিন্তা করবেন না, কিচ্ছু হবে না। কোথায় আছে? স্যার ওই যে ওইখানে স্যার। পুরো ঘরে শুধু এই একটা জায়গাতেই চিহ্ন রয়েছে, আর কোথাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কিন্তু এখানেই বা কেন? হয় না কিছু কিছু ছোট একটা স্টাইল নিজেদের চিহ্ন রেখে দিয়ে যায়। কিন্তু স্যার এ তো রক্তের চিহ্ন রয়েছে স্যার। এইটাই তো ব্যাপার, এটা একটা খুনের মামলা। চুরিও হয়েছে আর খুনও, কিন্তু লাশ পাওয়া যায়নি। এই বাড়িতে আর কেউ ছিল নাকি? না স্যার, শুধু তো আমরাই থাকি। একটু ভেবে বলো, আর কেউ থাকে না তো? পরে দেখা যাবে আরো অনেক কথাই বেরিয়ে আসছে। স্যার অন্য কথা আর কি আসবে, আমরাই তো শুধু থাকি স্যার। দেখো, চুরিও হয়েছে আর খুনও। আর এই ছুরিটাও তো আছে। আমি জানি না এই ছুরি কোথা থেকে এলো। দয়া, হতেই তো পারে যে 3-4টে চোর ছিল আর নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করেছে। আরে এখানেও রক্ত। বস, এখানেও রক্ত পড়ে আছে। হ্যাঁ অভিজিৎ, কিছু পাওয়া গেল? স্যার এখানে রক্তের ফোঁটা রয়েছে। স্যার, হ্যাঁ, এখানে অনেকটা রক্ত স্যার। হ্যাঁ এখানে তো অনেক বেশি। এখানে তো এটুকুই স্যার, ভেতরে রান্নাঘরে অনেক বেশি রক্ত পড়ে স্যার। স্যার মনে হচ্ছে কিচেনে কাউকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, আর ওখান থেকে রক্ত বেরোনো শুরু হয়েছিল, আর তারপরে ওখান থেকে পালিয়েছে, আর এখানে এসে দাঁড়িয়েছিল বা পড়ে গেছিল এখানে। কিন্তু প্রবলেমটা এটাই স্যার যে এরপরে রক্ত খুব অল্প পরিমাণে আছে স্যার। এই দেখুন, এইটুকু এইটুকু, কিন্তু আসলে রক্ত এখানে বেশি পড়ার কথা ছিল। আর বারান্দাতে তো স্যার কোথাও এক ফোঁটাও নেই স্যার, একেবারে পরিষ্কার। এদিকেও তো নেই। স্যার রক্তের শেষ ফোঁটা এখানেই আছে। 1 মিনিট স্যার, এটা কি? ওহো, কোনো মানুষের চামড়া লেগে রয়েছে। ও, সেই জন্য আমি ভাবছিলাম সবকিছু এরকম উল্টো কেন। এখানেই কেউ চোটটা পেয়েছে। তার মানে কেউ চোট লাগার পর ভিতরে যাচ্ছিল? হয়তো, কিচেনে ছুরি চালায়নি বলছো? হয়তো না, কিন্তু এই ছুরিটাতে তো রক্ত লেগে আছে। স্যার, ছুরিতে রক্ত লেগে আছে অথচ কেউ কাউকে ছুরি দিয়ে আঘাত করেনি, এটা কিভাবে হতে পারে স্যার? হেড্রিক, ওই বয়স্ক লোকটাকে নিয়ে এসো। ইয়েস স্যার। বসাও একে। এনার পা দুটো চেক করো। সব পায়ে একটু কেটে গেছে। মানে উনি যখন ঘরের দিকে ঢুকছিলেন তখন এনার পায়ে চোট লাগে। এটা বলো, তুমি কাকে ছুরি মেরেছো? কাকে তুমি ছুরি মারতে গিয়েছিলে? আর কে কে ছিল তোমার সঙ্গে? হ্যাঁ, আরে ধরা তো পড়েই গেছো, এবার সত্যিটা বলেই দাও। স্যার, দেখে তো মনে হচ্ছে যে ভদ্রলোক অনেকদিন খাবার পর্যন্ত খায়নি। ঠিক আছে, একে নিয়ে চলো বিউরোতে। স্নান করাও, ড্রেস পরাও, খাওয়াও, তারপরে দেখবো চক্কর কি।
বড়ই আশ্চর্য ব্যাপার। দেখে মনে হচ্ছে এ বুঝতেই পারেনি যে আশেপাশে কি ঘটেছে। ব্যাপারটা পুরো নাটকও হতে পারে স্যার। আমার তো ড্রামা বলে মনে হচ্ছে না, হয়তো সত্যিও বুঝতে পারছে না যে কি ঘটছে এসব। হ্যাঁ, সেরকম কোনো ব্যাপার নয়, দেখে গরিব বলে মনে হচ্ছে না। এই যে ড্রেস পরে আছে না, এগুলো খুব বড় দোকান থেকে আনা দামি জামা কাপড়। আর হাতের আংটিটা দেখেছো, খুব দামি। স্যার জামা কাপড় কোথাও চুরিও করতে পারে। স্যার পেশেন্টের অবস্থা খুব খারাপ, কেস অফ ডিমেনশিয়া হতে পারে। ডিমেনশিয়া? হ্যাঁ স্যার, ডিমেনশিয়াতে মানুষ সমস্ত কিছু ভুলে যায়, ওর কিছু মনে থাকে না, খাবার কি করে খায় সেটাও বলতে পারে না, কে সে কোথায় রয়েছে কিচ্ছু বলতে পারে না সে। আরে তাহলে জানবোটা কি করেছে? ওর জামা কাপড়ের রক্তটা এলো কোথা থেকে, আর ওই ছুরিটা কোথা দিয়ে এলো ওর কাছে? এটা বলা তো বেশ মুশকিল, কিন্তু এটা আমি নিশ্চয়ই বলতে পারি যে এই লোকটা কারোর খুন করতে পারে না। বস, ছুরির ওপর যে আঙুলের ছাপ পাওয়া গেছে সেটা এই লোকটির। দেখলেন স্যার, আমি তো বলছিলাম যে এই লোকটার সঙ্গে এই কেসের কোনো না কোনো যোগাযোগ নিশ্চয়ই রয়েছে। সালুকে, এই ভদ্রলোকের ড্রেস থেকে যে রক্ত পাওয়া গেছে সেটা, ড্রেস থেকে পাওয়া রক্তটা এবি পজিটিভ, আর এই ভদ্রলোকের ব্লাড গ্রুপ? এই লোকটির ব্লাড গ্রুপ বি পজিটিভ। তার মানে কেউ না কেউ নিশ্চয়ই খুন হয়েছে। হ্যাঁ, খুন তো হয়েছে। আরে কিছু বলার জন্য রেডি নয়, কোনো ক্রমে লাশটা পাওয়া গেলে কেসটা একটু এগোতে পারে। বস, এই লোকটির ড্রেস এবং জুতো থেকে যে মাটি পাওয়া গেছে তার মধ্যে অদ্ভুত অদ্ভুত জিনিস পাওয়া গেছে। কি? যেমন ধরুন, লোহার উপর যে জং পড়ে না, রাস্ট, সেইটা পাওয়া গেছে, অল্প একটু গ্রিস পাওয়া গেছে, আর কিছু অদ্ভুত ধরনের ছোট ছোট লোহার টুকরো পাওয়া গেছে। আর শুধু তাই নয়, এই সমস্ত জিনিস ওই ছুরিতেও আমি পেয়েছি। রাশ, গ্রিস আর লোহার টুকরো, তার মানে হলো স্যার কোনো কোনো গ্যারেজ হতে পারে। স্যার, স্যার একটা ফোন এসেছিল স্যার, আর এক জায়গায় একটা লাশ পাওয়া গেছে। তাই নাকি? হ্যাঁ স্যার, এখান থেকে 50 কিলোমিটার দূরে একটা স্ক্র্যাপ ইয়ার্ডে লাশ পাওয়া গেছে স্যার। স্ক্র্যাপ ইয়ার্ডে? স্যার স্ক্র্যাপ ইয়ার্ডে তো সব পাওয়া যায়, জং লাগা মাটি, লোহার টুকরো, গ্রিজ। ইউ রাইট অভিজিৎ, এটা ওই লাশটা নয় তো যেটাকে আমরা খুঁজে বেড়াচ্ছি? জামা কাপড় থেকে তো মনে হচ্ছে যে কোনো ভালো ঘরের নেই। হ্যাঁ, তো ওয়াচম্যান, তুমি বলছিলে যে তুমি আদৌ জানো না যে এই লাশটা এখানে কি করে এলো? হ্যাঁ হ্যাঁ স্যার। কেন ঘুমোচ্ছিলে তুমি? হ্যাঁ, ওহো স্যার, এর তো গলা কাটা হয়েছে। মানে এটা খুন করা হয়েছে? আসলে সব সময় আমি এখানে থাকি না স্যার, আর এখানে কোনো সেরকম জিনিসও নেই স্যার যেটা চুরি হবে। আর আমি প্রায় 3-4 দিন ধরে এখানে আসছি না স্যার, তো আমি দেখলাম যে এ মরে পড়ে আছে। কাছাকাছি দেখো এই মেয়েটার কোনো জিনিস পাও কিনা। এই কিছু না কিছু তো নিয়ে বেরিয়েই ছিল, দেখো ভালো করে দেখো। ইয়েস স্যার। স্যার, স্যান্ডেলেও কিছু লেগে আছে স্যার। এটা তো রং মনে হচ্ছে, এই স্যান্ডেলেও লাগা রয়েছে। স্যার, দুটো রং আলাদা আলাদা কিন্তু স্যার। তার মানে হচ্ছে এই মেয়েটা এমন একটা জায়গায় গেছিল যেখানে মাটিতে পেইন্ট ছিল। অভিজিৎ, এই ওয়াচম্যানটা তো কিছুই জানে না মেয়েটার ব্যাপারে, ওকে দেখেই নি এখানে। হ্যাঁ, মেয়েটার গলা কাটা হয়েছে দয়া, প্রচুর রক্ত বয়েছে, কিন্তু এখানে আশেপাশে কোনো রক্তের চিহ্নই নেই। এমনটাও তো হতে পারে বস, যে খুনটা অন্য কোথাও করলো আর লাশটাকে এখানে টেনে এনে ফেলে রেখে গেল। বুড়ো লোকটির জুতোর মধ্যে যে মাটি আমরা পেয়েছি, ওই মাটিটা সেই রকমই যেটা স্ক্র্যাপ ইয়ার্ডে পেয়েছি। মানে যেখানে লাশ পাওয়া গেছে এই মাটিটা সেই একই রকম। তার মানে ওই বয়স্ক লোকটা ওখানে ছিল যখন খুন হয়? হ্যাঁ, 24 ঘন্টা আগে তো ছিল, তার আগে বলতে পারবো না। আরে স্যার, আপনি এই 24 ঘন্টাটা কোথা থেকে ঢোকাচ্ছেন মাঝখানে? অভিজিৎ, মেয়েটির মৃত্যু 24 ঘন্টা আগে হয়েছে। যদি ওই বুড়ো লোকটির কাছে ছুরি থাকে এবং ওই ছুরিতে মেয়েটির রক্ত লেগে থাকে, তার মানে এই কথা পরিষ্কার যে ওই লোকটি 24 ঘন্টা আগে ওখানে ছিল। স্যার, এবার ওই বুড়ো লোকটার মুখ খোলানোটা খুব দরকার।
ডাক্তারবাবু ওই লাশ থেকে আর কিছু কি জানা গেল? দেখো, এটা তো সবাই দেখেছে যে ওই মেয়েটির গলায় ছুরির দাগ ছিল। স্যার এমন কোনো কথা জানতে পারা গেছে যে মেয়েটা আসলে কে সেটা জানতে পারবো? সারিকা, দেখাও তো ওই স্লাইডগুলো। হ্যাঁ স্যার, মেয়েটার জামার একটা বড় ক্লোজ আপ। স্যার, এটা তো কোনো সুতোর দাগই মনে হচ্ছে। হ্যাঁ স্যার, একদম ঠিক বলেছেন, যেটা ওই ডাস্টার আর নকল ফুল বানানোর কাজে লাগে। নকল ফুল, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, যেগুলো ঘরের ডেকোরেশনের কাজে লাগে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, ওই রকমই ফুল। কিন্তু এই আর্টিফিশিয়াল ফুলগুলো ওই স্ক্র্যাপ ইয়ার্ডে পৌঁছালো কি করে? শুধু এটাই নয়, এই যে রংটা দেখতে পাচ্ছেন না, এটা পোল্যান্ড সিডসের দাগ। তার মানে আসল ফুল থেকে বের করা ফুলের নির্যাস। হ্যাঁ, ওই ফুলের নির্যাস। আরো যেমন তেমন ফুল নয়, অ্যান্ড্রয়েডস ব্লু। অ্যান্ড্রয়েস ব্লু? খুব দামি হয় এগুলো। স্যার, এরকম দেখতে হয় অ্যান্ড্রয়েস ব্লু। তাহলে মেয়েটার মৃত্যু কি কোনো ফুলের বাগানের মধ্যে হয়েছে? আর স্যার দু রকমের ফুলই ছিল, আসলও আর আর্টিফিশিয়ালও। স্যার এটাও তো হতে পারে যে খুনিটা স্ক্র্যাপ ইয়ার্ডে যাওয়ার আগে কোনো ফুলের দোকানে গিয়েছিল, কোনো ফুলওয়ালার কাছে। হয়তো এই মেয়েটা গেছিল ফুলের দোকানে, ফ্লাওয়ার শপে ফুল কিনবার জন্য, আর সেখানেই পাওয়া যাবে এই দুটোকে, আসল ফুল আর নকল ফুল। আচ্ছা, তাহলে এই দোকানটা যেখানে অ্যান্ড্রয়েস ব্লু আর আর্টিফিশিয়াল ফুল দুটোই পাওয়া যায়। মনে হচ্ছে দোকানদার কোনো গন্ডগোল করে ফেলেছে বস। এরকম পেইন্ট করা ফুল কেন রাখেন এখানে আপনারা? ওটারই তো বেশি ডিমান্ড ম্যাডাম, ওটাই তো বেশি বিক্রি হয়। এই রংটা যাবে তো? উঠে যাবে, কালকের মধ্যেই উঠে যাবে, শুধু বাড়িতে গিয়ে ধুয়ে নেবেন। এটা কি হয়েছে? কিছু না, ওই একটু রং লেগে গেছে। একটুখানি? দূর থেকেও বোঝা যাচ্ছে। কিন্তু লাগলো কি করে এটা? আসলে ওই এখান থেকে। ওনারা আসল ফুলের সাথে নকল ফুল রাখেন আর তারপর তাতে হাত দিয়ে রং লাগিয়ে দেন। তো তাতে কি আছে? কোনো অন্যায় করেছি ম্যাডাম? এটা আমাদের ব্যবসা, ব্যবসা। আমি তোমার শপে আজকের পরে আর আসবো না। দেখো, আমরা সিআইডি থেকে এসেছি। এই ছবিটা দেখো একটু। এই মেয়েটা এখানে এসেছিল নাকি? হ্যাঁ, এ তো কালই এসেছিল। এই মেয়েটা এসেছিল? হ্যাঁ, ও 15টা বুকে নিয়েছিল। 15টা বুকে? একটা নয়, দুটো নয়, পুরো 15টা। আরে কিন্তু 15টা বুকে কেন? ওই আলাদা আলাদা লোকেদের দেবেন বলে। আচ্ছা, ওনার পোশাকেও কি এরকমই রং লেগে গেছিল যেমন এনার পোশাকে লেগেছে? হ্যাঁ, ওতে আমার কোনো দোষ ছিল না স্যার, ওই পেন্টের বাক্সটা পড়ে গিয়েছিল। কাল ওই মেয়েটা ফোনে কার সঙ্গে ঝগড়া করছিল, বলছিল যে ও ওর বাড়িতে যাবে, আর আমি তো ওনার জন্য ট্যাক্সিও ডেকে এনেছিলাম। তুমি ওর জন্য ট্যাক্সি ডেকে এনেছিলে? হ্যাঁ। কোথায় যাবে বলে? ওয়ার্ল্ডলি সিফেস। ওয়ার্ল্ডলি সিফেস? ওকে দয়া, ওয়ার্ল্ডলি সিফেসে গিয়ে প্রত্যেকটা ফ্ল্যাট চেক করতে হবে, হয়তো ওখানে গিয়ে আমরা কিছু জানতে পারবো। এখানে ট্যাক্সিতে এসেছিল। হ্যাঁ স্যার, আমি দেখেছিলাম 15-20টা ফুলের তোড়া নিয়ে এসেছিল ট্যাক্সিতে করে। আচ্ছা, কোন ফ্ল্যাটে গিয়েছিল ওই ম্যাডাম? দাঁড়াও, আমি দেখছি। দেবেন আছে বাড়িতে? হ্যাঁ, কিন্তু আপনারা? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? আসুন। আপনি মিস্টার দেবেন? হ্যাঁ, আমি দেবেন। ইনি আমার স্ত্রী প্রিয়া, উনি আমার মা। আপনারা একবার এই ছবিটা দেখুন। এই মেয়েটাকে দেখেছেন আপনারা কখনো? এটা তো নন্দিতা। নন্দিতা? হ্যাঁ, নন্দিতা আমার ম্যাগাজিনের এডিটর। ও আচ্ছা, এই নন্দিতে কি কাল রাত মোটামুটি 10টা নাগাদ এসেছিল? আগে হ্যাঁ এসেছিল। আচ্ছা চলো। দেবেন, তুমি আমাকে বলনি নন্দিতা এসেছিল? আপনি কোথায় ছিলেন যখন নন্দিতা এসেছিল? আমি কালকে কিটি পার্টিতে গেছিলাম। আর আপনি ছিলেন এখানে? আমি শপিং করে ফিরছিলাম। ও, তার মানে যখন নন্দিতা এখানে এসেছিল তখন আপনি ঘরে
একা ছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একাই ছিলাম। কেন এসেছিল নন্দিতা এখানে? আমি আপনাকে বললাম না যে ও আমার ম্যাগাজিনের এডিটর, তো নতুন ম্যাগাজিন লঞ্চে শুভকামনা জানাতে এসেছিল। ও আমাকে একটা বুকে দেয়। আর আপনি ওকে মেরে দিলেন? কি? আরে না, আপনি কি বলছেন কি? হ্যাঁ, তুমি ওকে মেরেছো, আর তারপর ওর লাশটাকে ওই স্ক্র্যাপ ইয়ার্ডে গিয়ে ফেলে দিয়েছো। আরে না না, আমি এমন কেন করব? ও তো এখানে মাত্র 10 মিনিটের জন্য এসেছিল, আর বলছিল যে অফিসে ফটোশুট আছে, তাছাড়া সবাইকে শুভকামনা জানাতে হবে আর বকে গিফট করতে হবে, আর ও চলে যায় অফিসে। ও চলো, তোমার অফিসে যাই একবার। আসুন চলো। আসুন আসুন। বিশ্বাস করতে পারছি না নন্দিতা আর বেঁচে নেই। মানে কি করে হলো এসব? সেটা তো আমরাও খুঁজে বার চেষ্টা করছি, এটা হলো কি করে। একটা কথা বলো, নন্দিতা কাল অফিসে এসেছিল? না স্যার, আমার মনে হয় নন্দিতা কাল অফিস আসেনি। হয়তো হয়তো মানে স্যার অ্যাকচুয়ালি কাল আমরা খুব বিজি ছিলাম, আমাদের ম্যাগাজিনের ইন্টারন্যাশনাল এডিশন লঞ্চ হচ্ছে, ওটার জন্যই ব্যস্ত ছিলাম, তাই জন্য সেই দিকে কারোর মন ছিল না। অদ্ভুত ব্যাপার, কেউ মনেই করতে পারছে না যে কালকে নন্দিতা এখানে এসেছিল কিনা। আচ্ছা এটা বলো, নন্দিতার অফিসে কারোর সাথে কোনো ঝগড়া বা কারোর সাথে শত্রুতা? একজন আছে স্যার, যার সাথে হয়েছিল। কে? কার কথা বলছো? এই মেয়েটা। প্রতীক, তোমার মাথাটা ঠিক আছে তো? স্যার স্যার আমরা একসাথে অফিসে কাজ করি, তাই ছোটখাটো ঝগড়া হয়েই থাকে। স্যার ওর মনে হয় অন্য কোনো প্রবলেম ছিল। কিসের প্রবলেম? স্যার ওর বয়ফ্রেন্ড ওকে বলেছিল যে ওকে বিয়ে করতে পারবে না, আর তার ফলে ওদের মধ্যে ঝগড়াও হতো। কে? নাম কি ছিল ওর? স্যার নামটা তো বলতে পারবো না, কিন্তু ও অফিসের পর ওর সাথে দেখা করতে যেত ট্যাক্সি নিয়ে কোলাবা। কোলামার কোন জায়গায়? স্যার ওটা তো বলতে পারবো না। কেউ তো বলতে পারবে, আপনাদের মধ্যে কেউ বলতে পারবেন যে নন্দিতা কোলাবাতে কোথায় যেত? হ্যাঁ স্যার রুহি জানে। এই রুহি কে? রুহি নন্দিতার বোন। তোমার কাছে সাক্ষী নেই? একটু যদি বোনটাকে বাঁচাতে পারতাম, আমি যদি জানতে পারতাম, তাহলে হয়তো ওকে সাহায্য করতে পারতাম, আর হয়তো। আমিও খুব কষ্ট পেয়েছি আপনার বোনের মৃত্যুতে। এই নিন ধরুন, চল। থ্যাংক ইউ। রুহি দেবী, আপনার আর নন্দিতার সঙ্গে সম্পর্ক কেমন ছিল? ভালোই ছিল। তাহলে আপনি নিশ্চয়ই ওর মনের সমস্ত গোপন কথা জানতেন, একসঙ্গে তো থাকতেন আপনারা। স্যার ব্যাপারটা হলো যে নন্দিতা আমার নিজের বোন নয়। ও, নিজের বোন ছিল না, তার মানে শত্রু ছিল? হ্যাঁ, কোনো সম্পর্ক ছিল না দুজনের না মধ্যে? না, এমন নয়। আমি তো ওকে আমার নিজের বোনের মতোই ভাবতাম, কিন্তু ও আমাকে নিজের বোন ভাবতো না। ওর বাবা আমার মার সাথে দ্বিতীয়বার বিয়ে করে। ও আমাকে কখনো ক্ষমা করলো না, আর না মাকে। আচ্ছা, আপনি কি জানতেন যে নন্দিতার অ্যাফেয়ার একটা লোকের সঙ্গে চলছিল? মানে ওর একজন বয়ফ্রেন্ড ছিল। বয়ফ্রেন্ড? হ্যাঁ। আমি শুধু একবার নন্দিতাকে কোনো একটা লোকের সাথে কথা বলতে শুনেছিলাম। অনেক রাত হয়ে গেছিল, হয়তো সে ওর বয়ফ্রেন্ডই হবে। আর নন্দিতা প্রায়ই বৃহস্পতিবার আর শনিবার বাড়িতে থাকতো না, হয়তো তার সাথেই সেই সময় থাকতো। তাহলে রুহি দেবী, আপনি তো নিশ্চয়ই জানতেন নন্দিতা নিয়মিত কোথায় যেত? না না না, শুধু একবার হয়তো নন্দিতা ট্যাক্সি পাচ্ছিল না, তাই ও প্রায় রাত 11:30 নাগাদ আমাকে ফোন করে বলে কোলাবাতে যেতে হবে। একটা রেস্টুরেন্ট ছিল, ফ্লোরা ইম্পেরিয়াল, ওখানেই ডেকেছিল ওকে পিক আপ করার জন্য। ওই দিন ওর মুডটা খুব খারাপ ছিল, তাই ও একাও ছিল। হয়তো ওর বয়ফ্রেন্ডের সাথে ওর ঝগড়া হয়েছিল। ও ঠিক আছে, আপনি যেতে পারেন। বিবেক, ওনাকে একটু ছেড়ে দিয়ে এসো। আসুন। কোলাবা স্যার, নন্দিতা অফিস থেকে কোলাবার জন্য ট্যাক্সি ডাকতো। ফ্লোরা ইম্পেরিয়াল হোটেল গিয়ে দেখতে হবে। এই মেয়েটাকে তুমি চেনো? হ্যাঁ স্যার, এ এখানে সবসময় আসতো। এর কি খুন হয়ে গেছে? হ্যাঁ। এই ম্যাডাম তো আগে থেকে এখানে টেবিল বুক করে রাখতো, আর বেশিরভাগ সময় ও 12 নম্বর টেবিলেই বসতো স্যার। 12 নম্বর টেবিল?
আচ্ছা, একাই আসতো নাকি এর সঙ্গে অন্য কেউ আসতো? আর একটা লোক আসতো স্যার। কে ছিল? কিছু বলতে পারবে তার ব্যাপারে? টেবিল নাম্বার 12-তে বেশিরভাগ সময় বিশাল থাকে। এক সেকেন্ড স্যার। বিশাল? হ্যাঁ স্যার। স্যার বিশাল। এই ছবিটা দেখো, চিনতে পারছো একে? হ্যাঁ স্যার, চিনি একে। এই মেয়েটার সাথে যে লোকটা আসতো তাকেও চেনো তুমি? না স্যার। আচ্ছা, রে টাকা কিভাবে দিত? ক্যাশে নাকি ক্রেডিট কার্ডে? হ্যাঁ স্যার, ক্যাশে। আচ্ছা, এই লোকটার ব্যাপারে আর কিছু বলতে পারবেন আপনারা? হ্যাঁ স্যার, দু একবার ও কার্ডেও পেমেন্ট করেছিল। এটাই জানার জন্য যে স্যার আমাদের হোটেলের সার্ভিসেস কেমন। কার্ডটা দেখাতে পারবে আমায়? হ্যাঁ স্যার। বেশিরভাগ লোকই ঠিকানা আর টেলিফোন নাম্বারটা লেখে ওঠাতে। দেখতে হবে যদি কিছু পাওয়া যায়। স্যার এই দেখুন। মাই গড, এ না, তুমি এমনিতে উত্তর দেবে না। কেন মারলি নন্দিতাকে? আয়, আমি মানছি যে আমার নন্দিতার সাথে অ্যাফেয়ার চলছিল। তাইও বলছিল যে ওর সঙ্গে বিয়ে করে নিতে। আর বিয়ে তো তুমি করতে পারতে না। কারণ তোমার এক স্ত্রী বাড়িতে বসে আছে। কিন্তু কিন্তু আমি ওকে খুন করিনি। এমন কি ঘটনা হঠাৎ ঘটে গিয়েছিল যে তোমাকে ওকে মারতে হলো? হ্যাঁ, এরকম হয়নি তো? ওর সাহস এতটাই বেড়ে গিয়েছিল যে তোমার বাড়িতে চলে আসে সে ফুলের তোড়া নিয়ে। আমি ওকে বোঝানোর চেষ্টা করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমরা ভালো করেই জানি। কিভাবে ওকে তুমি বুঝিয়েছিলে? ওর মৃত্যু তোমার বাড়িতে আসার পরে হয়েছিল, বুঝেছ? না না। কোথায় গিয়ে মেরেছো ওকে? বাড়িতে? তারপরে ওর লাশটাকে নিয়ে গিয়ে বাইরে ফেলে দিয়েছো? না স্যার, না। আচ্ছা, কোনো সাক্ষী আছে যে বলতে পারবে যে বাড়িতে কিছুই হয়নি? তোমার ওয়াইফ ছিল বাড়িতে যখন নন্দিতা হঠাৎ করে চলে এসেছিল? মা ছিল? না, কেউই ছিল না বাড়িতে। ভালোই সুযোগ ছিল নন্দিতাকে খুন করার। কিন্তু কিন্তু আমি ওর খুন করিনি। যখন ও আমার বাড়ি থেকে যায় তখন ও বেঁচে ছিল। শুধু তাই নয়, ও আমাকে হুমকি দিয়ে যায় যে যে সবার সামনে ও ও ও বলেই ছাড়বে যে সত্যিটা কি। হ্যাঁ, এবার পথে এসো। সত্যিটা বেরিয়ে পড়লো। ফেডরিক, ওই ভদ্রলোককে নিয়ে এসো। ইয়েস স্যার। তোমার কাছে সাক্ষী নেই, কিন্তু আমাদের কাছে সাক্ষী আছে। এই ভদ্রলোক দেখেছেন খুন হতে। কিন্তু কিন্তু খুন তো। ফেডরিক, এনার ফেসটা দেখাও। উনি তো। চেনো তুমি একে? ইনি ওখানেই ছিলেন যেখানে খুন হয়েছে। এতটা ভয় পেয়েছো যে তুমি মুখ ঘুরিয়ে নিলে? উনি 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 আমার ড্যাডি। কি? বাবা? তোমার বাবা এইভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে? ওনার নাম চন্দ্রকান্ত। আমি আর আমার ওয়াইফ ওনাকে মুম্বাইয়ের বাইরে ছেড়ে এসেছিলাম। কেন? কারণ এনার মাথার অবস্থা ঠিক নেই সেজন্য? লজ্জা হওয়া উচিত তোমার। ফেডরিক, চন্দ্রকান্ত বাবুকে নিয়ে যাও। চলুন। দেবেনের অ্যাফেয়ার চলছিল? আমি তো জানতেই পারলাম না। জীবনে এই দিনটাও যে দেখতে হবে বুঝতে পারিনি। এর আগে কখনো এসেছিল বাড়িতে? এমনিতে তো ওর যে কোনো অজুহাতে আসা যাওয়া ছিলই, কিন্তু অ্যাফেয়ার হবে এটা তো। তোমার নন্দিতার সাথে ভালো বন্ধুত্ব ছিল? এনার সাথে, দেবেনের সৎ মা, এনার সাথেই সব থেকে বেশি কথা হতো। তখনই আমার বুঝে যাওয়া উচিত ছিল।
যে ইনি জানতেন। এসব কি বলছো তুমি? আর না তো কি, দেবেন নিশ্চয়ই তোমায় বলেছিল, তাই তো আপনি এতটা গায়ে পড়ে কথা বলতেন। দেখো, না জেনে শুনে উল্টোপাল্টা কথা বলো না। কিসের কথা বলতেন আপনারা নিজেদের মধ্যে? আপনারা ওর কথায় বিশ্বাস করবেন না, ও মিথ্যে বলছে। আমি মিথ্যে বলছি? আমি মিথ্যে বলছি? একদিকে তো তুমি আমার হাজবেন্ডের অ্যাফেয়ার করিয়েছো, আর তার উপর প্লিজ প্রিয়া, মাকে কেন ফাঁসাচ্ছ? উনি জানতেন না। চন্দ্রকান্ত বাবু, এই ছবিটা দেখুন, এই ছবিটা দেখুন চন্দ্রকান্ত বাবু, এখানে একটা খুন হয়েছে। এই মেয়েটাকে খুন করা হয়েছে। মনে পড়ে যাবে, মনে পড়ে যাবে, ডোন্ট ওয়ারি। দেবেন, সত্যিই কি ইনি জানতেন না যে তোমার নন্দিতার সঙ্গে একটা অ্যাফেয়ার চলছিল? হ্যাঁ, জানতেন না? জানতেন কি না? হ্যাঁ, অল্প অল্প। দেখলেন, এরা দুজন মিলেই কিছু করেছে। হ্যাঁ, এরা দুজনে মিলেই কিছু একটা করেছে। প্রথমে তো নিজের বাবাকেই বাড়ি থেকে বের করে দিয়েছে। কিন্তু আমাকে তো ওরা দুজন বলেছিল যে ওকে হসপিটালে রাখা হয়েছে। আর আপনি তা বিশ্বাস করলেন? লজ্জা করলো না? স্বামী রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, আর তোমরা ঘরে বসে আনন্দ ফুর্তি করছো। হ্যাঁ, টাকার জন্য বিয়ে করেছিলেন এই নিশা, আর এই খুনটা এটাও টাকার জন্যই হয়েছে স্যার। না, এরকম ব্যাপার নয়। এরকমটাই হয়েছে। নন্দিতা হয়তো বলেছিল একে আমাকে বিয়ে করে নাও, হ্যাঁ, কিন্তু এ প্রিয়াকে ছাড়তে পারছিল না, কারণ ঘরের সমস্ত টাকা পয়সা প্রিয়া রোজগার করে আনতো। তখন মা আর ছেলে দুজনে মিলে ভাবলো নন্দিতাকেই রাস্তা থেকে সরিয়ে দেওয়া যাক, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। কে? কিন্তু এরা এটা ভেবে দেখেনি যাকে এরা বাইরে ছেড়ে দিয়ে এসেছে সেই একে খুন করতে দেখে ফেলেছে। কি হলো? কিছু মনে পড়লো? বেল। কি বললো স্যার? জানতে পেরে গেছি স্যার, বলে দিয়েছে স্যার, বলে দিয়েছে। কি বলেছে? স্যার, চন্দ্রকান্ত বাবু আবার কানে কানে বলেছে স্যার। স্যার, আপনারা একটু প্লিজ এদিকে আসুন না স্যার। চন্দ্রকান্ত বাবু শুধু একটা কথা বলেছে স্যার। কি কি বলেছে? বেল। বেল? হ্যাঁ স্যার, ঘন্টা। ঘন্টা? অভিজিৎ, একটা কথা কিছুতেই আমার মাথায় আসছে না। এই যে বেলের সাউন্ড, মানে ঘন্টার শব্দ, ব্যাপারটা কি? স্যার, বেলের আওয়াজ দিয়ে চন্দ্রকান্তবাবু হয়তো খুনির ব্যাপারে কিছু বলতে চান। হ্যাঁ, এটা হতে পারে। হ্যাঁ, এটা হতে পারে। স্যার, আমি সমস্ত সাউন্ড দিয়ে দিয়েছি কম্পিউটারে। গুড, এবার শুরু করো। বিবেক, থামা। একটু আগে যে সাউন্ডটা তুমি শোনালে ওটা আবার চালাও। তাহলে এই শব্দটার সঙ্গে খুনির কানেকশন রয়েছে স্যার। হ্যাঁ, সেটা তো ঠিক অভিজিৎ, কিন্তু এই আওয়াজটা শুনে চন্দ্রকান্ত বাবু এদিক ওদিক কি দেখছিলেন? কাকে খুঁজছেন উনি? হয়তো খুনিকেই। একটা কাজ করো,
নন্দিতার লাশ আমরা স্ক্র্যাপ ইয়ার্ডে পেয়েছি, আর ওখানে গেলেই আমরা জানতে পারবো এই আওয়াজের রহস্যটা কি। এই হিলের টুকরোটা আমরা এখানেই পেয়েছি, এখানে। হয়তো যখন ও নিজেকে বাঁচানোর জন্য পালাচ্ছিল তখনই এটা ওর স্যান্ডেল থেকে ভেঙে পড়েছে। কিন্তু বেশি দূর পালাতে পারেনি, আর এইখানেই খুনি ওর গলাটা কেটে দিয়েছিল। স্যার, যদি ওই মেয়েটা এখানে পড়েছিল আর তার এতগুলো রক্ত বেরিয়ে গেল, তাহলে সে এখান থেকে অত দূর অবধি হেঁটে গেল কি করে, যেখানে তার লাশ পাওয়া গেছে? মৃত্যুর পর কি আবার বেঁচে উঠেছিল? তার মানে হচ্ছে ফ্রেডি ও বেঁচে ছিল। মৃত্যু যখন সামনে থাকে তখন মানুষের একটা শক্তি চলেই আসে। এখন প্রশ্নটা এটাই যে নন্দিতা এখানে এসেছিল কেন? কেউ ডেকেছিল হয়তো ওকে দেখা করার জন্য। হতেও পারে, কিন্তু দেবেনের বাড়ি থেকে বেরিয়ে তো ট্যাক্সি ধরেছিল, আর এখনো ওই ট্যাক্সি ড্রাইভারকে পাইনি যে ট্যাক্সিতে ও এখানে এসেছিল। স্যার, ও এখানে ট্যাক্সিতে আসেইনি। তার মানে তাহলে কি করে এসছে? ও এখানে অন্য কারো গাড়িতে এসেছিল। তার মানে দেবেনের বাড়ি থেকে যখন ওই ফুলের বুকেগুলো নিয়ে বেরোলো তখন অন্য কারোর সঙ্গেও দেখা হয়েছিল। হ্যাঁ স্যার। স্যার, ওর সঙ্গে 14-15টা ফুলের বুকে ছিল সব, আর সবাইকে সবকটা দেওয়া ছিল। তাই স্যার, আমার যতদূর মনে পড়ছে, দেবেন তখন বলছিল নন্দিতা যাওয়ার সময় এটা বলেছিল যে ও অফিসে যাচ্ছে। অফিস? ভেরি গুড ফ্রেডি, কখনো কখনো তোমার ঠিক টাইমে অনেক কিছু মনে পড়ে। চলো অফিসে যাই। সেটাই হয়েছে যেটা হয়ে থাকে। কি কি হয়ে গেছে? সেটাই যেটা সব সময় হয়। খুনি। খুনি? হ্যাঁ, খুনি। খুনি এই জায়গায় আছে। এখানে? হ্যাঁ, এখানেই, তোমাদের মধ্যেই কেউ। মিথ্যে বেশি দিন পর্যন্ত ঢেকে রাখা যায় না। হ্যাঁ, নন্দিতা ওই দিন ওর অফিসেরই কোনো কলিগকে ফুলের তোড়া দিতে এসেছিল। কে সে একটু সামনে আসুক। যাকে ও ফুলের তোড়া দিতে চাইছিল সামনে আসুক। হ্যাঁ, এবার আপনারা প্রত্যেকে একে একে কেবিনে চলে আসুন। কিন্তু কেন? ভেতরে আমাদের একটা লোক বসে আছে, কারণ ও খুনিকে খুব ভালো মতো চেনে, আর যখনই ও খুনিকে দেখবে সঙ্গে সঙ্গে চিনতে পেরে যাবে। বুঝেছো? বেশি সময় তোমরা নষ্ট করো না। যে নন্দিতার হাত থেকে ফুলের গোছার সেদিন নিয়েছে সে হয়তো সামনে আসুক, না হলে একের পর এক সবাই ভেতরে চলুন। আসুন। চন্দ্রকান্ত বাবু, একটু ভালো করে দেখুন, একে কি আপনি চিনতে পারছেন? না স্যার, এসে নয়। ঠিক আছে, আপনি যান। আমি যাই? না, যাবেন না, বাইরে দাঁড়ান। দেবেন বাবু, আপনি আসুন। আমি? হ্যাঁ, আপনি চলুন। পরের নাম্বার আপনার, প্রিয়া দেবী। আমার? হ্যাঁ। বিবেক, প্রিয়া ম্যাডামকে ভিতরে পাঠিয়ে দাও। ইয়েস সব। চলুন। না স্যার। আমি কি এবার যেতে পারি? হ্যাঁ, এক মিনিট প্রিয়া দেবী।
বাবা, আপনি এটা কি করছেন? বাবা, আমার হাতটা ছাড়ুন। বাবা, আমার হাতটা ছাড়ুন। বাবা, হাতটা ছাড়ুন আমার। বাবা, আমাকে যেতে দিন। ছাড়ুন। এটা আপনি কি করছেন বাবা? তাহলে তুমি, হ্যাঁ? প্রিয়া, কি হয়েছে? আরে কি হয়েছে প্রিয়া? কিছু না, সেটাই হলো যেটা সব সময় হয়। খুনি ধরা পড়েছে। সরি, পড়েছেন। হ্যাঁ, কে সে? এই সে, যে তোমার সামনে দাঁড়িয়ে। প্রিয়া, তুমি? হ্যাঁ, আমি। কিন্তু সব দোষ তোমার। আমার? হ্যাঁ, তোমার। আমি তোমার আর নন্দিতার ব্যাপারে আগে থেকে সব জানতাম। ওই দিন যখন নন্দিতা বাড়িতে এলো, তোমাকে হুমকি দিতে, আর তারপরও আমাকে ফোন করেছিল। আর ও আমাকে বলল যে ওর কিছু জরুরি কথা বলার আছে। ও তোমার সাথে দেখা করেছিল? হ্যাঁ। কোথায়? আবার কোথায়? স্ক্র্যাপ ইয়ার্ডে, যেখানে উনি নন্দিতাকে খুন করে দিয়েছেন। কিন্তু ভগবান এমন খেলা খেললেন, যে লোকটাকে তোমরা দুজনে মিলে রাস্তায় ফেলে দিয়েছিলে মরবার জন্য, চন্দ্রকান্ত বাবুকে, নিজের বাবাকে, উনি তখন ওখানেই ছিলেন। উনি তোমাকে দেখে নিয়েছেন খুন করার সময়। বেচারি কোনো কারণে ভুল করে স্ক্র্যাপ ইয়ার্ডে পড়ে থাকা চাকুটা তুলে নিয়েছিল, তারপর কোনো রকমে ওখানে বাংলোয় গিয়ে পৌঁছেছিল। তোমার তো শাস্তি হবেই, পুরোপুরি শাস্তি হবে, ফাঁসি হবে তোমার। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.